আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মার্কিন যুক্তরাষ্ট্র যার বন্ধু তার শত্রুর অভাব নেই। কারণ মার্কিন যুক্তরাষ্ট্রের কাজ কী সেটা আপনারা জানেন। যে দেশে যায় সে দেশে যে সামরিক ঘাঁটি গড়ে, ওই দেশের মূল্যবান খনিজ পদার্থ এগুলো তুলে সিংহভাগ নিয়ে যায়, তাদেরকে সর্বাত্মক সাহায্য সহযোগিতার নাম করে তাদের দেশের বিদ্রোহীরা যাতে ওই দেশটি দখল করে নিতে পারে তার সকল সরঞ্জামাদি, তার সকল সুযোগ সুবিধা, তার সকল পজিশন এই মার্কিন যুক্তরাষ্ট্র তৈরি করে দেয়। প্রাথমিক পর্যায়ে যারা একটু গবেষণা করেছেন তারা হয়তো বা বুঝবেন। উদাহরণ হিসাবে আমি যদি আপনাদেরকে বলি, তাহলে আফগানিস্তানের বাগরাম ঘাঁটিতে কিন্তু এই মার্কিন যুক্তরাষ্ট্র তৎকালীন সরকারকে সাহায্য সহযোগিতা করত। বিদ্রোহীদের হাত থেকে, তালেবানদের হাত থেকে রক্ষা পায়নি, পরে পালিয়ে গিয়েছে, ওখান থেকে চলে গিয়েছে, সেটা আপনারা জানেন। এটা মার্কিন যুক্তরাষ্ট্র। কিন্তু সিরিয়ায় মার্কিন যুক্তরাষ্ট্র কিন্তু ছিল, কিন্তু সিরিয়ায় বর্তমান যে শাসক সেই বিদ্রোহীদের কাছে সিরিয়ার সরকার গণ অভ্যুত্থান বলেন আর বিপ্লব বলেন, সেই বিপ্লবে পরাজিত হয়ে সিরিয়ার সরকার পালিয়ে কিন্তু রাশিয়ায় চলে গিয়েছে। অথচ ওই সিরিয়াতেই কিন্তু আপনার মার্কিন যুক্তরাষ্ট্র ছিল, সিরিয়াকে সাহায্য সহযোগিতা করত। লাভটা কি হয়েছে? লাভ তো কিছু হয়নি। গাজাতে আছে, ইউক্রেনে আছে, কোন যে দেশে মার্কিন যুক্তরাষ্ট্রের ঘাঁটি আছে, যে দেশে মার্কিন যুক্তরাষ্ট্রকে বেশি সমীহ করেছে, যে দেশ মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে নিজের মাথা বিক্রি করে দিয়েছে, যে দেশ মার্কিন যুক্তরাষ্ট্র মোড়ল রাষ্ট্র বলে সমীহ করে তার সাথে মনে করেন অর্থনৈতিক, বাণিজ্যিক, রাজনৈতিক, সামরিক চুক্তি করেছে, সে দেশ বিশ্বে একের পর এক দলিত, পদদলিত হয়ে সে দেশের বৈধ শাসকরা অবৈধ হয়ে সেই দেশের ক্ষমতাচ্যুত হয়েছে। এটার অহরহ নজির আপনারা দেখতে পাবেন। ইউক্রেন দেখলেই তো বুঝতেছেন যে কোন জ্বালা পীড়া আর পীড়নে আছে। ইসরায়েল দেখলে বুঝছেন যে ইসরায়েলের ফিলিস্তিন, গাজা দেখলে বুঝছেন কি আছে, কোন জ্বালা পীড়ায় আছে। আফগানিস্তান একসময় ছিল, এরপরে আপনার সিরিয়া ছিল, সেগুলো আপনি দেখেছেন। সুতরাং বাংলাদেশও ধীরে ধীরে বাংলাদেশ আর পাকিস্তান ঠিক আফগানিস্তান, তারপরে সিরিয়া, ফিলিস্তিন ওদের লাইন ফিটের দিকেই যাচ্ছে বলে অনেকটা বোঝা যায়। যাই হোক, যে কথা বলছিলাম, 5ই আগস্টের গণ অভ্যুত্থানের পরে বিশ্বের অন্য কোনো দেশ বাংলাদেশ নিয়ে মাথা না ঘামালেও মার্কিন যুক্তরাষ্ট্র কিন্তু বসে নেই। তারা তাদের কর্মকাণ্ড নির্বিঘ্নে, বাধাহীনভাবে, না রাজনৈতিক দল বাধা দিচ্ছে, না সরকার। কারণ সরকারে যারা আছে তাদের অনেকেই মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিক, তাদের তো বাধা দেওয়ার কোনো সুযোগই নেই, তারা সেই অপরচুনিটিস থেকে বঞ্চিত। এবং বাংলাদেশের যে রাজনৈতিক দলগুলো এখন আছেন, বিএনপি, জামাত, এনসিপি সহ যারা রাজনীতিতে, টিভিতে, টক শোতে বিভিন্ন মহলে কথাবার্তা বলছেন, তারা একেবারে মুখে কুলুপ দিয়ে বসে আছেন। তারা কোনো আওয়াজ করছেন না, বরং মার্কিন যুক্তরাষ্ট্রের আশ্বাস, আশা, মার্কিন যুক্তরাষ্ট্রের সাপোর্ট পেয়ে প্রতিবেশী রাষ্ট্রদের সাথে একের পর এক খারাপ সম্পর্কের দিকে জড়িয়ে যাচ্ছে বাংলাদেশ। শুধু বাংলাদেশ নয়, পাকিস্তানে, যেমন ভারতের সাথে আজ বাংলাদেশের এই সম্পর্ক খারাপ, বা পাকিস্তানের সম্পর্ক খারাপের পেছনে পরোক্ষভাবে, প্রত্যক্ষভাবে মার্কিন যুক্তরাষ্ট্র জড়িত। এই যে পাকিস্তান ভারতকে হুমকি ধামকি দেয়, এই হুমকি ধামকি দেওয়ার সাহস কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রে বসেই দেখিয়েছে পাকিস্তানের আসিফ মনির। এর আগে কিন্তু এই ধরনের হুমকি ধামকি দেওয়ার সাহস পাকিস্তান কখনো দেখাইতো না। এই যে বাংলাদেশ এত হুমকি ধামকি দেয় বা এত কথা বলে, এটা দেখেন যখন থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী, তারপরে নৌবাহিনী, বিমান বাহিনীর প্রশিক্ষকরা বা ওরা আসতেছে, এসে এখানে মহড়া চালাচ্ছে, তারপরেই কিন্তু এই গরম গরম কথাবার্তা রাজনৈতিক দল যারা মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে নিজেদের স্বকীয়তা, ব্যক্তিত্ব, নিজেদের প্রতীক পর্যন্ত বিক্রি করে দিয়েছে, তারা কিন্তু বলছে। যাই হোক, যে কথা বলছিলাম, যে বাংলাদেশে যা মার্কিন যুক্তরাষ্ট্র শুরু করেছে, অচিরেই আমরা প্রতিবেশী ভারত, চীন এবং মায়ানমারের বডানি খাবো, তাতে কোনো সন্দেহ রাখে না। দেখেন কী জন্য বললাম, কিছুদিন আগেই আপনারা দেখেছেন চট্টগ্রামে
মার্কিন বিমান বাহিনী এসে বাংলাদেশের বিমান বাহিনীর সামরিক মহড়া চালিয়েছে, তাদের প্রশিক্ষণ দিয়েছে, তাদের সাথে থেকেছে। এরপরে এবার এসেছে বাংলাদেশের জলসীমায় পৌঁছেছে মার্কিন যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর যুদ্ধজাহাজ ইউএসএস ফিস মানে সাজারল্যান্ড, মানে 8ই অক্টোবর বুধবার চট্টগ্রাম বন্দরে পৌঁছায়। ওই যে চট্টগ্রাম নিউমোরিং টার্মিনাল, আরও টার্মিনাল, এগুলো ডিপি ওয়ার্ল্ড এর অধীনে যে দেশেরই এই বন্দর গিয়েছে সে দেশেই মার্কিন যুক্তরাষ্ট্রের ঘাঁটি হয়েছে। এলে দুবাই ভিত্তিক কাতার ভিত্তিক ডিপি ওয়ার্ল্ড এবং কাতারেই আপনার মনে করেন মার্কিন যুক্তরাষ্ট্রের বিমান ঘাঁটি রয়েছে। তার মানে কি বুঝলেন? বুঝলে বুঝপাদা, না বুঝলে লেসকাটা। 3 দিনের শুভেচ্ছা সফরে আমেরিকার নৌবাহিনীর এই জাহাজটি বাংলাদেশে এসেছে বলে জানিয়েছেন আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর ISPR। এ সময় বাংলাদেশ নৌবাহিনীর জাহাজ বাণিজ্য আবু উবাইদা মানে সফরকারী জাহাজটিকে অভ্যর্থনা জানায়। ISPR আরও জানিয়েছেন সফরকারী জাহাজের কর্মকর্তাদের সাথে নৌবাহিনীর কর্মকর্তারা পারস্পরিক শুভেচ্ছা বিনিময় করেন। এই সফরের মাধ্যমে 2 দেশের নৌবাহিনীর সদস্যরা পেশাগত জ্ঞান, অভিজ্ঞতা ও দক্ষতা বিনিময়ের সুযোগ পাবেন। পারস্পরিক কার্যক্রম এবং পেশাগত উৎকর্ষ প্রত্যক্ষভাবে পর্যবেক্ষণ করার মাধ্যমে উভয় দেশের নৌ সদস্যদের মধ্যে পারস্পরিক বোঝাপড়ার সমন্বয় ঘটবে। কিন্তু দুর্ভাগ্য হলো সত্য যে এই সমন্বয়ের কারণে আপনারা দেখেননি যে মার্কিন যুক্তরাষ্ট্রের বিমান বাহিনীর সামরিক মহড়া যখন বাংলাদেশের সাথে দিল, পরপরই চীন কী করলো? চীনের মানে পর্যবেক্ষণ বা আপনার ওয়াচ হিসাবে তাদেরকে দেখভাল করার জন্য বা তারা কোনো কিছু করেছে কিনা সমুদ্রে কি পাঠালো। এরপরে ভারত কী করলো দেখেন না, বাংলাদেশের কোল ঘেঁষে মিসাইল পরীক্ষা চালিয়ে দিল। মায়ানমার হুমকি ধামকি দিল এবং আরাকান আর্মিরা তো আছেই। এরপরে দেখেন কত ঘটনা চট্টগ্রাম অঞ্চলকে কেন্দ্র করে, সেখানে যারা UPDF যে সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আছে তারা কি করলো, কি ঘটনা ঘটালো, সেখানে কতজনের প্রাণনাশ পর্যন্ত হয়ে গেল, 144 ধারা জারি করতে হয়েছে। সুতরাং খুব বেশি ফল আপনি পাবেন বলে মনে হয় না, কিন্তু যে কুফলগুলো এর কারণে যে ভোগান্তিগুলো ভুগতে হবে সেগুলো অনেক ভাববার বিষয়। কারণ মার্কিন যুক্তরাষ্ট্র যখনই বাংলাদেশের সাথে এই সব ঘটনা ঘটাবে তখন সঙ্গত কারণে চীন আপনাকে ছেড়ে কথা বলবে না। মায়ানমারের সাথে ভারতের এবং চীনের রিলেশন ভালো, এবং বাংলাদেশে মার্কিন যুক্তরাষ্ট্রের ঘাঁটি হলে সেখান থেকে বসে ভারত, চীন এবং আপনার মায়ানমারের উপর চোখ রাঙানো দেখাবে মার্কিন যুক্তরাষ্ট্র। সুতরাং এই সব করে প্রতিবেশী দেশগুলোকে শত্রু হিসাবে আরও বেশি শত্রুতায় জায়গায় পৌঁছায় দেওয়া ছাড়া আর কোনো বিকল্প বা আর কোনো সুবিধাজনক কাজ বলে আমার মনে হচ্ছে না। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।